বশীকরণ কি, ব্যাপারটা কি যে যার মাধ্যমে কাজটা এত তাড়াতাড়ি হয়ে যাবে? এত সংঘর্ষ কিছু মানুষের জীবনে চলে আসে না, তখন না আর জীবন বলে কিছু থাকে না। তো সেই ফাঁড়াটাকে কিভাবে কাটানো যায় বা ফাঁড়া আসছে কিভাবে, সেটা কিভাবে বুঝতে পারি? বশীকরণটা তখনই প্রয়োগ করা হয় যখন চলে গেছে, মানে 11th আওয়ার, একদম শেষ সময় দাঁড়িয়ে গেছে। অনেকের কার্ড ফার্ড ছাপিয়ে ফেলেছে, প্যান্ডেল রেডি, সবকিছু রেডি, সেই জায়গায় 11th আওয়ার গিয়ে বিয়েটা ভেঙে যায়। নমস্কার বন্ধুরা, আজকে আবারও আমরা চলে এসেছি মিস্টার সুবল শাস্ত্রীর কাছে, যিনি একজন প্রখ্যাত জ্যোতিষবিদ, সাথে সাথে একজন খুবই বড় মাপের তন্ত্র সাধক। আপনারা নিশ্চয়ই এর আগের আমাদের ইন্টারভিউটা দেখেছিলেন, আর এই ইন্টারভিউ দেখে যারা যারা ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলেন তারা নিশ্চয়ই ওনার থেকে বেশ ভালো সুফল পেয়েছেন। আপনারা নিশ্চয়ই এই রেজাল্টটা বা এই রিভিউটা ওনাকে দেবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলে আসছি সরাসরি মিস্টার সুবল শাস্ত্রীর কাছে আর জেনে নিচ্ছি আরো নতুন কিছু তথ্য। চলুন তাহলে কথা বলা যাক। নমস্কার। নমস্কার। তো আজকে আমরা আপনার কাছে আবার এসেছি কিছু নতুন প্রশ্ন নিয়ে, কারণ আমাদের কাছে কিছু প্রশ্ন জমা হয়ে রয়েছে আমাদের গ্রাহকদের। তো এই বিষয়গুলো আমাদের জানা ভীষণই দরকার, কারণ অনেকে আমাদেরকে প্রশ্ন করছে যে কি বিষয়ে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। তো তার মধ্যে থেকে যেটা সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে এসছে, যেটা অনেক বেশি পরিমাণ প্রশ্ন এসছে, সেটা হলো আমাদের বিবাহ রিলেটেড বা আমাদের প্রেম ভালোবাসা রিলেটেড। যে আমাদের দেখা যাচ্ছে যে হঠাৎ করে সম্পর্ক ভালো চলছিল, কিন্তু বউ বা স্ত্রী যাই বলুন বা স্বামী বলুন, সে হঠাৎ করে অন্য কারোর সাথে সম্পর্কে আসক্ত হয়ে গেছে বা অন্য কারোর সাথে সে চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি করলে আমাদের এই সমস্যাটা সমাধান করা যেতে পারে? নমস্কার। দেখুন, জ্যোতিষশাস্ত্র সত্য তো আমরা যদি হরোস্কোপ দেখা হয় তাহলে দেখা যায় সপ্তম স্থান তার মঙ্গল বসে আছে, অর্থাৎ এখানে মাঙ্গলিক করলো। তো মাঙ্গলিক করলে দাম্পত্য জীবনে আপনার প্রবলেম নিয়ে আসবে 100%, এতে কোনো ভুল নেই। এবারে দেখা গেল কেউ জন্মছক আগে দেখেনি, এবারে দেখা গেল তৃতীয় কেউ কোনো ব্যক্তি ঢুকে তার দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করছে, এবং দেখা গেল সেটা চূড়ান্ত পর্যায়ে চলে গেল, এবং দেখা গেল এই তৃতীয় পক্ষ তার স্ত্রীকে নিয়ে চলে গেল নিরুদ্দেশ, কোনো ডাটা নেই। এবারে এই জায়গাটায় কি করবেন আপনি? এই জায়গাটায় অ্যাস্ট্রোলজির বিচার করলে হবে না, এখানটায় একমাত্র রাস্তা হলো বশীকরণ। বশীকরণ যদি ঠিকঠাক করে আমি পরিশ্রম করি এবং কিছু ডিসিপ্লিন বলে দেওয়া হয় যে ক্লায়েন্টকে, যে আপনি এইগুলো মানবেন, বিশেষ কিছু নয়, একদম সামান্য কিছু ডিসিপ্লিন, সেগুলো যদি মেনটেন করা হয় এবং আমি যদি তার জন্য ঠিক ভাবে পরিশ্রম করি, তবে একদম 100% রেজাল্ট। আচ্ছা, তো অনেকের মনে এই প্রশ্নটা আসে যে বশীকরণ কি, ব্যাপারটা কি, যে যার মাধ্যমে কাজটা এত তাড়াতাড়ি হয়ে যাবে? বশীকরণ শব্দটা শুনলেই না মনে হয় যেন নেগেটিভ এনার্জি, নেগেটিভ কিছু, বাজে কিছু। ব্যাপারটা সেরকম নয়। আচ্ছা, মুনি ঋষিরা বা ভগবান শিব আমাদের সমাজের কল্যাণার্থে এগুলো বানিয়েছিলেন। আচ্ছা, বশীকরণ মনে করুন কারোর বউ চলে গেল, তার সংসার বলে আর কিছু থাকে না, তার হৃদয় বলে কিছু থাকে না, পুরো ব্যথায় পরিপূর্ণ হয়ে থাকে। তখন একটাই তোর উদ্দেশ্য হয়ে থাকে যে আমার বউ কখন ফিরে আসবে। তখন কি হয়, আরেকটা প্রবলেম এসে যায়, দাঁড়ায় এদের, তখন না মানসিক রোগী হয়ে যায়, তখন অন্যান্য সাইড গুলো না তার ড্যামেজ হতে শুরু করে। আচ্ছা, কিন্তু সেগুলো তার ভ্রুক্ষেপ করে না, এবং ভ্রুক্ষেপ করার কথাও নয়। কেন কি, তার মেইন যে প্রবলেমটা, অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটা ওখানটাই লাগিয়ে আছে যে আমি এই বউকে কি করে ফিরিয়ে আনতে পারি। ভুল তো তিনি করেইছেন, অনেক স্বামী আছেন আমাদের সংসারে, অনেক স্বামী আছে যে তার স্ত্রী ভুল করেছে, ভুলের দ্বারাই ভুল করেছে, তো আমি তাকে ক্ষমা করে আমি ফিরিয়ে নিয়ে আসতে চাই। কিন্তু সে অনেকবার তার বউয়ের কাছে, স্ত্রীর কাছে সমর্পণ করে যে তুমি ফিরে আসো, কিন্তু সে বুঝতে পারে যে আমার ওয়াইফ এটা ভুল করেছে, কিন্তু তথাপিও তার বউ সেটা স্বীকার করতে চায়। আচ্ছা, কিন্তু তার সঙ্গে একটা বাচ্চাও থাকে, কি করা যাবে? নিরুপায় হয়ে তখন আমাদের শরণাপন্ন হয়। আর এই তন্ত্র জগৎটা নিয়ে মাঝখানে একটা কথা বলি, এই তন্ত্র জগৎটা নিয়ে অ্যাকচুয়ালি কিছু মানুষ ঢুকে পড়েছেন যারা বলছেন আমরা তান্ত্রিক। তান্ত্রিক বা সাধক হতে গেলে কতগুলো স্টেজ পার করে তারপরে যেতে হবে মহাসমুদ্রে। ভগবান শিবের সঙ্গে যখন সাক্ষাৎকার হবে, আত্মদর্শন হবে,
এক ব্রহ্মর সঙ্গে যেদিনকে দেখা হবে তিনি একমাত্র এই তন্ত্রকে অ্যাক্টিভেশন করতে পারেন। আচ্ছা। আর তন্ত্র যদি একটা অ্যাক্টিভেশন করতে পারে, একটা কবচ যদি ঠিক ভাবে করা যায়, যেমন মৌচাকের ভিতরে যখন তীর মারা হয় আর মৌমাছিগুলো ভান করে বেরিয়ে আসে, ঠিক তদ্রূপই তন্ত্র কবচ কথা বলে ওঠে। আচ্ছা আচ্ছা। যদি কথা বলানো যায়। তো এই জিনিসটা নিয়ে আমাদের সমাজে বলুন ভীষণ ভাবে কিছু মানুষ প্রতারিত হচ্ছে। ভীষণ এর মধ্যে আপনাকে একটু আটকাচ্ছি, যে মানুষ তন্ত্র কথাটা শুনলেই কেমনটা আটকে ওঠে, যে তন্ত্র মনে হয় যেন একটা খুব খারাপ একটা কিছু। তো বেসিক্যালি তন্ত্রটা কি, কি জন্য এত কিছু হচ্ছে বা এত কাজ হচ্ছে, এত পাওয়ার আসছে, এটা কি যদি একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এই ভয় পাবার কারণটা না অ্যাকচুয়ালি কিছু অসাধু মানুষ বা তান্ত্রিক বলবো না, মানুষ সবাই নিয়েছেন। কারণ তান্ত্রিক হতে গেলে সাধনা করতে। আচ্ছা আচ্ছা। সাধকের সেই মেন্টালিটি তৈরি হবে না যে আমার শক্তিটাকে আমি অপচয় করি। কারণ তিনি সাধনা করে আয়ত্ত করেছেন সেই শক্তি, অর্থাৎ সেটাকে মিসইউজ করে না। ও বশীকরণ, যার সংসার ভেসে চলে গেল, সংসার ভেসে গেল, কিছু নেই, সেই জায়গায় তার বউকে ফিরিয়ে দিন, তাই না? আচ্ছা, ফিরিয়ে দিন, তখন তার প্রাণ থেকে না আপনার হিউজ পরিমাণে তার আশীর্বাদ চলে আসবে। বলুন এখানটায় তন্ত্র শুভ না অশুভ? অবশ্যই শুভ। তো কথা হলো অশুভ প্রয়োগ করে অ্যাকচুয়ালি যিনি করেন তারও অমঙ্গল হয়, আর যিনি করান তারও অমঙ্গল হয়। আচ্ছা, তন্ত্রের মাধ্যমে কি সত্যি সত্যি মানুষের ক্ষতি করা সম্ভব? আচ্ছা, কারণ কি এই জন্যই এত ক্ষতি হচ্ছে মানুষের। এটা তো পাওয়ার, এটা এনার্জি। এই এনার্জিটা আপনি সুপথে চালিত করবেন না কুপথে পরিচালনা করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। একদম। কিছু সাধক আছেন যারা অ্যাকচুয়ালি অল্প বিস্তর কিছু পেয়েই না ভেবে নেয় আমি পেয়ে গেলাম, না। তবে শুরু হলো, সবে পাওয়া শুরু হলো, মহাসমুদ্রে যখন পৌঁছাবে তখন তুমি বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি আলটিমেট সাধনাই করিনি। আচ্ছা আচ্ছা। মহাসমুদ্রে যখন পৌঁছাবে, যখন নালা খালায় পড়ে থাকে, তখন মনে হয় আমি অনেক বড় মাপের সাধনা করে ফেলেছি, আমি অনেক কিছু পেয়ে গেছি। অনেক কিছু সিঁড়ি বেয়ে 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 সিদ্ধি লাভ করে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। যখন সেই জায়গায় পারফেক্ট পৌঁছাবে, তখন ভগবানের শিবের একটি কথাই কানে আসবে, সমাজের মঙ্গলার্থে এই শক্তিকে প্রয়োগ করো। যার বউ চলে গেছে তার কিছু নেই, কিচ্ছু নেই তার, একদম কিচ্ছু নেই তার। তো তার সংসারটাকে জোড়া লাগিয়ে দিন, ভগবান শিবও আশীর্বাদ করবেন, এখানের মানুষটি আপনাকে আশীর্বাদ করবে। একদম। এবং কি হয়, আপনি যে তার জন্য যে এনার্জি আপনি দিয়েছেন তাকে, কারণ এনার্জি সব হলো এনার্জির খেল, কবচ চাবিও হলো সব এনার্জি। একটা শিকড় বলুন, যন্ত্রম বলুন, তাকে পূজা পাঠ করে জপ করে একে জাগ্রত করতে। তো এই দেবতাদের জাগ্রত করলে না তখন বোঝা যায় অলৌকিক শক্তি কাকে বলে। তো তন্ত্র তখনই কথা বলে। তবে আমি সবার কাছে অনুরোধ করছি, আমার যারা বন্ধুরা রয়েছেন, এই তন্ত্র ক্রিয়াটাকে না অসাধুভাবে প্রয়োগ করবেন না, একদমই নয়। মানুষ তারপরে কি আরো একটা বড় কথা রয়েছে, এটা হয়তো অপ্রিয় লাগবে কিন্তু তথাপিও সত্যি। দেখুন অ্যাকচুয়ালি আমরা মাত্র উপলক্ষ, একদম মাত্র উপলক্ষ, অ্যাকচুয়ালি ফল তিনি দেন। তবে কি হয়, ঈশ্বরের কাছে আমরা যদি ঠিকভাবে প্রার্থনা করি, প্রচেষ্টা করি, এবং তারও সেই ডিসিপ্লিন মানতে হবে যে আমি মানলাম, আমি পরিশ্রম করলাম আপনার জন্য, আর আপনি কিছু বললেন না, সেটা তো হবে না। সেটা তো সম্ভব, সেটা তো সম্ভব না। আপনার জন্য আমি কষ্ট করি, আপনি পয়সা দিচ্ছেন তাই ভেবেছেন আপনি মুক্ত হবেন, হবে না। একদম। ও হবে, ওটা হবে, ওটা হবে না। মানে আপনি যখন কাজ করবেন, যে গ্রাহক তাকেও সমান তালে সেখানে একদম একদম থাকতে হবে, একদম আমার সঙ্গে হাত মেলাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম থাকতে হবে। একদম। আমি যে ডিসিপ্লিন গুলো দেবো খুব বেশি কঠিন কিছু না, একদম ছোট ছোট ডিসিপ্লিন দেবো। আচ্ছা, হ্যাঁ, সেগুলো শাস্ত্রীয়। এবং এই দেবতারা এই কবচ যখন যায়, এগুলো দৈবিক শক্তি, এনার্জি আপনাকে ফলো করছে, বরং বা দেখছেন যে ডিসিপ্লিন আছেন কিনা। তো তারপরে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় তিনি কাজ করে দেন, এবং এই কবচটা ওই যে মুহূর্তের মধ্যে কাজ করে দেন, মানে মুহূর্তের মধ্যে। বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা আমার প্রশ্ন আছে, এই যে সম্পর্ক ভালো চলছিল, সম্পর্ক সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে বউয়ের মাথায় এমন কি হলো বা স্ত্রীর মাথায় এমন কি হলো যে সে ছেড়ে চলে গেল, এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এটা হয় অ্যাকচুয়ালি দেখুন, ভালো গুড টাইম চলছিল, দেখা গেল ওই সময় বৃহস্পতির মহাদশা চলছিল। এই বৃহস্পতি মনে করুন তুলা লগ্ন, তার তুলা লগ্নের সাপেক্ষে দশম স্থান হলো কর্কট, কর্কটে বৃহস্পতি থাকে, কিন্তু সপ্তম স্থানে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক চলছে।
মঙ্গলে কে আছে, বৃহস্পতির মহাদশা চলছে। এই বৃহস্পতির মহাদশা 16 বছর চলবে। ও কোনো মতেই বুঝতে পারবেন না উনি যে তার এই ভাগ্যে, এই জীবনে কোনো ভাগ্য বলে কোনো জিনিস আছে। আচ্ছা। অর্থাৎ তিনি যেটা চাইবেন সেটা পাবেন, হয়তোবা পুরোপুরি না পাইলেও 80% পেয়ে যাবেন। কেন কি আচ্ছা। হয়, এই শুভ গ্রহের মহাদশা দিয়ে তিনি চলছিলেন। যখনই এই বৃহস্পতি বেরিয়ে যাবে আর তারপরেই চলে আসেন শনি মহারাজ। এই শনিকে দেখা গেল, তার সপ্তম স্থানে মেষ রাশিতে নিঃস্ব অবস্থায় অবস্থান করছেন। এবং এই শনি মহারাজ যখনই ঢুকবেন তাকে তখন বুঝিয়ে দেবেন টাইম কাকে বলে। এবং সপ্তমে দেখা গেল মঙ্গলকে নিয়ে বসে আছে, তখনই প্রথম হ্যাম্পারটা করবেন অ্যাকচুয়ালি এই মাঙ্গলিক। অর্থাৎ মাঙ্গলিক মানেই হলো দাম্পত্য জীবনে কলহ নিয়ে আসবে। অ্যাকচুয়ালি দেখুন, কলহটা এক একটা কারণে হতে পারে, এক একটা কারণে। আচ্ছা। হ্যাঁ, দেখা গেল তৃতীয় পক্ষ ঢুকে গেল কেউ, এ কারণে হতে পারে। আবার দেখা গেল স্বামীর সঙ্গে আমার ঠিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, আচ্ছা, কেন জানি না হচ্ছে না, এই জন্য হতে পারে। আচ্ছা। আবার দেখা গেল স্বামীর ভীষণ দারিদ্রতা, আর কোনো প্রবলেম নেই, এটার কারণে হতে পারে। আচ্ছা। আবার দেখা গেল অনেক সময় তার মেয়ের বাড়ির থেকেও অনেক সময় ইনফ্লুয়েন্স থাকে, বা আচ্ছা। ছেলেদের বাড়ির থেকেও ইনফ্লুয়েন্স। সেই ইনফ্লুয়েন্স গুলো যদি থেকে থাকে সেইগুলোকে কাটাবো কি করে? এখানটায় যদি এই টাইমটা থাকে, যে বশীকরণটা তখনই প্রয়োগ করা হয় যখন চলে গেছে, মানে 11th আওয়ার, একদম শেষ সময় দাঁড়িয়ে গেছে। যখন আগের থেকে অ্যানালাইসিস করা হয় তখন দেখা যায় যে সপ্তমে এই বসে আছে, বা সপ্তম পতির মহাদশা জীবন থাকাকালীনই আসবে, তখন এইগুলো আগের থেকে যদি সারাই করে নেওয়া হয় তো তাহলে না অনেকটা রিকভার করা যায়। 100% নয়, একটা কথা বলছি, 100% নয়। আপনি যদি 80-85% বা 90% আপনি রিকভার করতে পারেন, যথেষ্ট। আচ্ছা। তো এবার আসছি আমরা শিক্ষা বা যে বাড়ির বাচ্চারা পড়াশোনা করছে না, বা পড়াশোনার দিকে তাদের মন নেই, বা দিনের পর দিন ফেল করছে, তো এই বিষয়গুলো থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি? দেখা যায় অ্যাকচুয়ালি যাদের নলেজ কম আছে ধরেই নিতে পারেন যে তার বুধ কোথাও না কোথাও ড্যামেজ। আচ্ছা। এবং চতুর্থ স্থানও তার ড্যামেজ আছে। আচ্ছা। হ্যাঁ, এবারে আপনি ছোটখাটো টোটকার কথা বলছেন, তো অ্যাকচুয়ালি কি হয়, প্রত্যেকটা প্রচুর মানুষ ক্লায়েন্ট দেখলাম প্রচুর টাকা পয়সার বিষয়ে খুব প্রশ্ন, যে আমি ধন দৌলত কি করে। একদম ঠিক। প্রতিদিন একটা ছোটখাটো টোটকা দিচ্ছি। বাড়ির আশেপাশে কোনো নালা নর্দমা কিছু জল দাঁড়াতে দেবেন না, এ পুরো নেগেটিভ এনার্জি নিয়ে আসে। হ্যাঁ, এবং প্রচুর প্রচেষ্টা করেও আমি গোল 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 ঘুরে এসে দেখবেন ওই জায়গায় আপনার মনে হচ্ছে এই মাসে প্রচুর কামালাম, পরক্ষণই দেখবেন ঠাস করে বেরিয়ে চলে যাবে। আচ্ছা। বাস্তুতে প্রবলেম থাকলে এগুলো হয়। বাস্তুকে ঠিক রাখতে হবে প্রথমে। আর প্রতি বৃহস্পতি কন্টিনিউ যদি প্রতিদিন পারেন, যারা পুজো আশ্রমের মধ্যে আছেন, পুজোর শেষে কর্পূর জ্বালাবেন, প্রচুর কর্পূর। আচ্ছা। আর বাড়িতে শোবার আগে একটু গঙ্গা মায়ের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন। একটু গঙ্গা জলটা বেশি রাখবেন, বেডরুমে একটু গঙ্গা জলটা ছিটিয়ে রাখবেন, ছিটিয়ে শোবেন। এবং এটাকে 3 মাস করুন, কর্পূর কন্টিনিউ জ্বালান, কন্টিনিউ। পুজোর শেষে যারা পুজো পাঠ করেন, পুজোর শেষে একটু কর্পূর জ্বালাবেন, এবং রাত্রে শোবার সময় বেডরুমে গঙ্গা জল ছিটিয়ে দিন। গঙ্গা জলটাকে কেন বললাম, গঙ্গা জলের আশেপাশে, অ্যাকচুয়ালি গঙ্গা মায়ের আশেপাশে কোনো ভূত প্রেত থাকে না, বাধা বিঘ্ন থাকে না। এবং গঙ্গা মা দারিদ্রতাকে হরণ করে। হ্যাঁ, দারিদ্রতা হরণ করে, পাপ হরণ করে। তো গঙ্গা মা হলো অ্যাকচুয়ালি সর্বতীর্থ। যত ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে তা একা মা হলো গঙ্গা। গঙ্গা মাকে অ্যাকচুয়ালি আগে ছিটিয়ে নিয়ে তারপরে শুয়ে পড়ুন। এতে কি হবে, নেগেটিভ এনার্জিটা আর ওখানটায় ক্রিয়া করবে না। আর বাড়ির চতুর্দিকে যদি কোনো জল দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। আর একটা মেইনলি বলে দিচ্ছি, অনেকের বাথরুমে দেখেছি বলছে এই ট্যাপ টিপ টিপ করে জল পড়ে। ঠিক আছে, বাড়িতে এইভাবে যদি জল পড়ে তো বাধা বিঘ্ন কোনোদিন যাবে না। কেন কি, আপনি একাধারে জল অপচয় করছেন আর ভূতকে আগমন করছেন, দুটোই নেগেটিভ। টিপ টিপ করে যেটা পড়ছে এটা নেগেটিভ এনার্জি। এবং কাকে অপচয় করছেন, জলকে নষ্ট করছেন। জল হলো চন্দ্রের কারক গ্রহ, অর্থাৎ চন্দ্র ডিস্টার্ব হতে থাকবে। অর্থাৎ দেখবেন সেই বাড়িতে সুখ শান্তি বলে কিছু থাকে না। এরকম ভৌতিক কিছু জিনিস থাকলে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমাদের প্রচুর ভুল ত্রুটির কারণের জন্য না এই তান্ত্রিক বাড়ি, এই অ্যাস্ট্রোলজার বাড়ি যেতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছেন? তারা নিজেরা ঠিক থাকে। দেখুন, ঠিক আপনার নিজেরই হতে হয়।
একদম ঠিক। নিজের হতে হবে। একদম। এইটা যদি নিজে নিজে ঠিক হয়ে যায় হুম, হুম। তাহলে কিন্তু সমস্যা থাকে না। আচ্ছা। ওই উনি বলে দেবে তারপরে আমি ঠিক হব, মানে তার আগে কিন্তু 1000 টাকা 500 টাকা ভিজিট বেরিয়ে গেল। হুম, হুম। ঠিক ঠিক। কিন্তু আপনারই হতে হবে, কারণ আমি যখন কবজ দিচ্ছি হুম। আপনাকেও বলছি এইভাবে চলতে হবে। চললেন না, কাজ পেলেন না, হ্যাঁ, চললেন না। এই চলাটাই যদি আপনি 5 বছর আগে চলতেন তাহলে তাহলে আর এখানে আসতে হতো না। এইখানেই আসতে হতো। রাইট, একদম বুঝলে? ঠিক। ও অ্যাকচুয়ালি 500 টাকা দিয়ে তারপরে কথা শুনবে, আসলে দণ্ড না পেলে না হুম। আমরা সুস্থ হই না। হ্যাঁ, আচ্ছা। ওই 500 টাকা দিয়ে ও দণ্ড খেলো, হুম, হুম। তারপরে সুস্থ সুস্থ। মস্তিষ্ক ঠিক ঠিক, ঠিক, জায়গায় আসে। একদম ঠিক কথা। বুঝতে পেরেছি? তো এগুলো তো দণ্ড। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই বাস্তুর প্রবলেমটা কাটানোর জন্য কি করতে পারি? কাটানোর জন্য অনেক বড় ফর্মুলা আছে, তবে স্বাভাবিকভাবে কাটানোর জন্য বাড়ির চতুর্দিকে জল দাঁড়াতে দেবেন না, নালা নর্দমা রাখবেন না, আর বাড়ির রাত্রিবেলা যখন শোবেন পুরাপুরি কোনো মাছ মাংস খাবার দাবার পুরো প্যাকেটের মধ্যে আটকে রাখবেন, হুম, হুম। আর থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। আচ্ছা, এইসব করে যদি কিছু না ফল পাওয়া গেল, তো সেখানে আপনার কাছে আসলে না, অবশ্যই। রাস্তা আছে তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা। আর একটা বিষয় আমার জানার আছে যে দেখা যাচ্ছে ব্যবসা চলছে, খুব ভালো চলছিল, বা চাকরি চলছিল খুব ভালো, মানে বসের সাথেও একদম খুব গলায় গলায় খাতি, হঠাৎ করে কি হলো যে সমস্যা এখান থেকেই স্টার্ট হয়ে গেল, বস আর পছন্দ করছে না, বা মানে ব্যবসাতে যেই যেই ক্লায়েন্ট গুলো ছিল সেই ক্লায়েন্ট গুলো আস্তে 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 অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করলো, নিজের কাছে আর আসলো না। তো এটা কেন হচ্ছে, আর এই থেকে বেরানোর বা উপায় কি? দেখুন, যখন আমার শুভ সময়টা ছিল মাত্র 6 মাস আগে, হুম, হুম। আর সেই 6 মাস আগে রিজুদা ছিল, যেরকম রিজুদা ছিল এই 6 মাস পরে একই রিজু, এবং বরঞ্চ সেই ট্যালেন্ট আরো বেড়েছে। কিন্তু 6 মাস আগে যে ক্লায়েন্ট তার হাতে ছিল, যে কাস্টমার হাতে ছিল, তার থেকে রিজুদা আরো আরো অনেক ট্যালেন্ট হয়ে গেছে এবং অনেক অভিজ্ঞতা অর্জন, কিন্তু সেই ক্লায়েন্ট নেই। নেই। এর কি হলো? আমি তো আরো নলেজ বৃদ্ধি হলো আমার হুম, দাদা। হুম। তো কথা হলো তার থেকে ক্লায়েন্ট তো বাড়ার কথা ছিল, আমি কমে গেল একই কেন? মানুষ, বুদ্ধিও আরো প্রখর হয়েছে অ্যানালাইসিস করতে করতে, কিন্তু কাস্টমার নেই। পরিবর্তন একটাই এসছে, শুধু কাস্টমার নেই। হুম। পরিবর্তন দুটো হয়েছে। এক আচ্ছা। পরিবর্তনটা হয়েছে ক্লায়েন্ট চলে গেল, হুম। দ্বিতীয় পরিবর্তনটা আপনার বা আমার অগোচরে, কি আচ্ছা। ওটা হলো দশা অন্তর্দশা গ্রহ নক্ষত্র। গ্রহ নক্ষত্র। ওই যে 6 মাস আগে অ্যাকচুয়ালি যে গ্রহটার অন্তরে চলছিলেন, যে মহাদশার অন্তরে চলছিলেন, হুম, হুম। সেই মহাদশাটা এই সবে শেষ হয়ে গেল। এখন যে মহাদশায় ঢুকলে পড়লেন, সেই মহাদশাটা মনে করুন 16 বছর থাকবে, বা 18 বছর, বা 19 আচ্ছা, বছর সেটা থাকবে। বহু অনেক। অনেক দিন। আচ্ছা, আর একটা বিষয় আমার কাছে এসেছিল যে মানুষের ফাঁড়া ফাঁড়া একটা এমন একটা বিষয় যেটা মানুষের মানে জন্মের শুরুতেই হয়তো এমন একটা ফাঁড়া এসে গেল যে তার জীবনটাই কেড়ে নিয়ে চলে গেল, বা এমন একটা ক্ষতি করে দিয়ে চলে গেল যে তার হয়তো সে বেঁচে আছে কিন্তু তার লাইফে কিছু নেই। তো সেই ফাঁড়াটাকে কিভাবে কাটানো যায়, বা ফাঁড়া আসছে কিভাবে, সেটা কিভাবে বুঝতে পারবো? কিন্তু ফাড়াগুলো আসে ওই রাহুর সঙ্গে যদি মঙ্গলের কানেকশন থাকে কোনো কোনো ভাবে, কারণ রাহুর অনেকগুলো দৃষ্টি আছে, এই আচ্ছা। দৃষ্টি দিয়েও মঙ্গলকে দেখলে, অর্থাৎ মঙ্গলকে ড্যামেজ করে ফেললো। হুম, হুম। এবং রাহু এবং মঙ্গল দুটো শত্রুকর গ্রহ। হ্যাঁ, কোনো না কোনো ভাবে যদি সম্পর্কে জড়িয়ে ফেলে এরা, হুম। তাহলে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এবং এরা যদি আবার অষ্টম স্থানে করে পড়ে, অষ্টম স্থানে আমাদের মৃত্যু, আচ্ছা। তাহলে মৃত্যু পর্যন্ত ধরে নিতে পারে। আচ্ছা। দেখবেন অনেকে অ্যাক্সিডেন্ট করে অল্প বয়সে মারা গেল, হুম। 22 বছর 23 বছর বয়সে, তারপরে জীবনে কিছুই দেখেন, একদম। কিছুই দেখেন। তাহলে এই ঘটনা কেন ঘটলো? হুম। ঘটেছে অ্যাকচুয়ালি এর অ্যান্সার হলো জ্যোতিষ শাস্ত্রে দেওয়া রয়েছে। অষ্টম স্থানে যে মালিক রয়েছে সে কি রকম অবস্থায় আছে প্রথমে দেখতে হবে, অ্যাট ফার্স্ট, হুম, হুম। কারণ এটা হলো মৃত্যুর জায়গা। আর রাহু এবং মঙ্গল যদি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার চোখ বুঝে বলে দিতে পারেন যে রাহুর মঙ্গল কোথাও না কোথাও কানেকশন করছে, আচ্ছা, আচ্ছা। একদম 100%। হুম। তো এগুলো থাকলে পরে অ্যালার্ট করে দেওয়া উচিত যে আপনার এরকম আছে, কারণ কি ক্লায়েন্টকে ডাইরেক্টলি কোনো একদম নেগেটিভ কথা বলে ভয় পেয়ে যায়, হুম, হুম। বুঝতে পেরেছেন? এবং এই অসাধু ক্রিয়া কিছু অ্যাস্ট্রোলজার বন্ধু আমি বলবো না, হ্যাঁ, তো ভয় দেখা, ভয় দেখার কিছু নেই। এটা মানুষকে অভয় প্রদান করতে হয়। দেখুন মহান পুরুষরা তারা 4টি দান রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ দান জ্ঞান দান, তারপরে হলো অভয় দান। ভগবান শ্রীকৃষ্ণ বা গুরুজনরা মহানরা যতবার এসেছেন আমাদের অভয় দান প্রদান করেছেন। তো আপনার শখে রয়েছে বা আমার শখে রয়েছে, সেটা অনেকভাবে বলা যায়। ভয় দেখার মানেটাই হলো আপনাকে দুর্বল করে ফেলা, অর্থাৎ আপনার কাছ থেকে আমার কিছু নিতে হবে, হ্যাঁ। নেয়ার কিছু নেই আপনার। আমি আপনাকে উপকার করলে আপনি আশীর্বাদ করুন, মা ওটা বুঝেন,
মাই মাটা দিয়ে দেবে। একদম বুঝে নেবে তিনি, কিছু করতে হবে না। তো কথা হলো তার উপরে ডিপেন্ড করুন আর মানুষ দেওয়ার জন্য কিছু চেষ্টা করুন। আমাদের হাতে ফল তো নেই, আমরা চেষ্টা করতে পারি একদম। যে মা আমরা এটা করলাম, এবারে মা তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, বা আমার প্রার্থনা অ্যাকসেপ্ট করবে করবে না, একদম তার কারণ আপনার বুদ্ধিতে আমার বুদ্ধিতে তিনি চলে না। এই পরম প্রকৃতির এক ভাব আছে, একদম তাই। একটা খেয়াল আছে, বুঝতে পেরেছি। তবে আমরা যদি ঠিক ভাবে তার কাছে সমর্পণ করি, পরিশ্রম করি, তিনিও দেখেন মাতৃস্বরূপ যে সন্তানটা এত কষ্ট করলো, এত ঘাম ঝরিয়ে ফেললো, তার ঠিক আছে চলো, বুঝতে পেরেছি। তার ঠিক আছে চলো দিয়ে দেন তিনি দিয়ে দেন। আচ্ছা, আর একটা সমস্যা আমার কাছে এসেছিল, আমাকে তারা নিজে থেকে মেসেজ করেছিল, কমেন্ট করেন। তো সেখানে আমাকে জানতে চেয়েছিল আমার কাছে যে বাড়িতে কিছু নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে, তারা বুঝতে পারছেন, কারণ কোথাও কোথাও হয়তো তারা কোনো ছায়া দেখতে পাচ্ছেন, বা কোথাও গিয়ে কোনো পায়ের আওয়াজ বা হেঁটে যাওয়ার আওয়াজ, বা কিছু ভারী কিছু গড়িয়ে যাওয়ার আওয়াজ পাচ্ছেন, বা হঠাৎ করে দেখা যাচ্ছে জলের ড্রামটা পড়ে যাচ্ছে। তো এই যে নেগেটিভ এনার্জির পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাবটা দেখা যাচ্ছে, যে এখানে বোঝা যাচ্ছে কোনো ভূত প্রেতের কোনো একটা সমাগম ঘটেছে, এই সব বিষয়ে কি করা যেতে পারে যদি একটু বলেন? এই গত 15 দিন কি 20 দিন আগে ভদ্রলোক একটা রেমেডির জন্য এসেছিলেন। তারও দাম্পত্য জীবনে ভীষণ প্রবলেম ছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তিনি পরিত্রাণ পেয়েছেন। পাবার পরে ওনাকে একটাই কথা বলেছিলাম যে বাস্তুতে সমস্যা থাকলে কিন্তু তাবিজ কবজে একটু বিলম্ব হয় কাজ করতে। আচ্ছা। তো ওনার বিলম্ব হয়েছিল। তার ঠিক যেদিনকে রেজাল্ট পেলো তার 5-7 দিন পরে ফোন করছেন, দাদা আমার মেয়ে এখন সিঁড়ির থেকে উঠতে উঠতে দেখলো প্রথমে একটা কালো ছায়া চলে যাচ্ছে, দরাম করে একটা ড্রাম ছিল, ড্রামটা ওখানে থাকার কথা নয়, ও কে যেন সিঁড়ির থেকে ফেলে দিল। আচ্ছা। তো চিৎকার করে সোজা মায়ের কাছে চলে গেল। তো এগুলো কি হয়, এগুলো নেগেটিভ এনার্জি মাত্রা যখন অতিমাত্রায় হয়ে যায় না, আর এই নেগেটিভ এনার্জিটা 1-2 দিনের সে বাসা বাঁধেনি, আজকে তার প্রকাশ হয়েছে। এই বাসা অনেক আগেই বেঁধেছে, আচ্ছা, এখন তার প্রকাশ হয়েছে, আর এখন আপনি চাচ্ছেন যে উপরে এক্ষুনি ফেলে দেবেন। না, এই ভুলটা কেন করেছিলেন, প্রথমে কেন অ্যালার্ট হন, কেন হন? নেগেটিভ এনার্জি কি আমরা ঢুকতে পারি বাড়িতে? অনেক কারণ আছে দাদা, বিবাদ দেখবেন অনেক বাড়িতে আছে, উঠতে বসতে অশান্তি লেগেই আছে, উঠতে বসতে অশান্তি লেগে আছে। এক সেকেন্ড কথা হলো দেখবেন অনেকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে থাকে। আচ্ছা। এই লগ্নরা ব্রহ্ম মুহূর্তে গুলো ঘুমোতে নেই। আচ্ছা, মানুষ আমরা অ্যাকচুয়ালি আমরা সনাতন ধর্মীয়, তো আমাদের সনাতনের কিছু ডিসিপ্লিন দেয়া আছে, সেগুলো মানা উচিত। সন্ধ্যাবেলায় ধূপধুনো দেওয়া উচিত বাড়িতে, এবং সূর্য উদয়ের আগে যদি জীবনে সাকসেস পেতে হয়, সূর্য উদয়ের আগে মানে বিষ্ণুদেব আমাদের উঠে যেন দেখে আমরা বিছানায় নেই, উনি বিষ্ণু। সূর্য হলো বিষ্ণু, সৃষ্টিকর্তা আমাদের 9টা গ্রহকে তৈরি করেছেন, ওনার ভক্তিকে তো আমরা তৈরি হয়েছি। তো পিতা যেন না দেখতে পান আমরা ঘুমিয়ে আছি। তো 90% মানুষ দেখবেন আজকাল 90% ঘুমিয়ে আছে, সন্ধ্যাবেলাও তাদের রাত পর্যন্ত কাজ করতে হয়, তারা ঘুমিয়ে থাকে। হ্যাঁ, সেটা কর্মের সঙ্গে কিছু রিলেটেড থাকে। দেখুন দাদা, আমিও রাত্রিবেলা প্রায় অনেক সময় 3টে 4টে 4:30 বেজে যায়, এই মানুষের কাজই করি, প্রচেষ্টা করি, কাজ করি, আর মায়ের সঙ্গে প্রচেষ্টা করি। তো তারপরে ক্লান্ত থাকি, তখন তার কিছু করার নেই না। তিনিও জানেন যে কাজ করেছে অনেক, আর শরীরে যদি এনার্জি আমি না দিই, অ্যাকচুয়ালি ঘুমটা তো আমাদের চার্জ একদম। হ্যাঁ, তো চার্জ দিলেন আবার আমরা সেই রিদমে কাজ করতে পারবো, ওটা আলাদা বিষয়। অনেকে দেখবেন দেখুন কর্মীদের কথা বলছি না আমি, যারা নাইট ডিউটি করছে, তারা যদি দিনে ঘুমিয়ে থাকে, তাহলে যদি না ঘুমায় আমার কথা শুনে, তাহলে তো সারা বছরই তাহলে না ঘুমিয়ে থাকে, তাহলে সেই লোক বাঁচবে? সেটাই, সে তো আর বাঁচবে না। তো কথা হলো এই ওনাদের ব্যতি রেখে বলছি, আর কর্ম হলো সবসময়ের জন্য নির্দোষ, সবসময়ের জন্য নির্দোষ। দেখবেন অনেক তাবিজ কবজ আছে কর্মসূত্রে অনেক হসপিটালে নেই, আতর ঘরে যাওয়া বারণ থাকে, কিন্তু তিনি কর্ম করেন, সেই জায়গাটা কি আছে, অনির্দোষ, ওটা নির্দোষ। কর্মক্ষেত্রে অনেক কিছু নির্দোষ দেয়া আছে। আর একটা কারণ হলো ওই দেখবেন ওই কাঁচা মাছ বাড়ির আনাচে কানাচে ফেলে রাখে, নালা নর্দমা করে রাখে, সারাক্ষণ বাড়িতে ক্যাচর ম্যাচর লেগেই আছে।
আর বাড়িতে প্রচুর জল দাঁড়িয়ে থাকে, ও নেগেটিভ এনার্জি, দেখবেন শ্যাওলা পড়ে যায় নেগেটিভ আচ্ছা এনার্জি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং অনেক সময় অনেক বাড়িতে দেখবেন অনেক গাছ থাকে, দৈবিক গাছ, সেই দৈবিক গাছগুলোকে সেবা করতে হয়। সেবা না করে উল্টে সেই গাছকে ইউজ করে প্রচুর। মনে করুন কারোর বাড়িতে অশ্বত্থ গাছ রয়েছে বা বট গাছ আছে, সে জানেও না এই গাছগুলো বাড়িতে থাকলে তাদেরকে সেবা করতে হয়। আচ্ছা। আর উপরন্ত অ্যাকচুয়ালি এই গাছের সঙ্গে দেখেছি ওই দড়ি বাঁধিয়ে আর একটা গাছের সঙ্গে দড়ি বাঁধিয়ে মোটামুটি কাপড় টাপড় টাঙিয়ে দিল, এগুলো ঠিক নয়, এগুলো নেগেটিভ এনার্জি নিয়ে আসে। বাড়িতে টেপটাপ করে জল পড়ছে, হ্যাঁ, মিসইউজ হচ্ছে, জল মিসইউজ হচ্ছে, কখনোই জল মিসইউজ করতে নেই। জল হলো কে খারাপ করে ফেলে, সে বাড়িতে বাস্তু সমস্যা নিয়ে আসবেই। আর বাস্তু যদি ডিস্টার্ব হয়ে যায় না, আর কিছু ডিস্টার্বের কথা চিন্তা করতে হবে না, ঠিক তাই, আর কোনো ডিস্টার্বের কথা চিন্তা করতে, ওই এক ডিস্টার্ব তো সব ডিস্টার্ব। আচ্ছা বুঝতে পারিস? আচ্ছা। তো যেই বাড়িতে এরকম ভূত প্রেত দেখা যাবে বা দেখা যাচ্ছে যে কিছু একটা ঘটছে বাড়িতে, তো সেই সমস্যাটা আপনার কাছে আসলে সমাধান হতে পারে কি? হ্যাঁ অবশ্যই। ওই সেই ভদ্রলোক যাকে কথা বলছিলাম, ও ভদ্রলোকের জন্য আমি কিছু পাঠিয়ে দিয়েছি, তো ঠিক আছে। আচ্ছা, এই 5-7 দিন মনে হয় হলো পাঠিয়েছি, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তা সেই ভদ্র মেয়েটার বয়সও বেশি না, 22-23 বছর বয়স। তা বলছে, ও ফোন করে বলছে, কাকু আমি যে মাঠ পালনের কাজ পর্যন্ত আমি আসতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য, এবং এসে আমি না শুয়ে পড়েছি। মানে ও ভয় পেয়ে, মানে ওর আর কিছু ছিল না ভিতরে, ওর আর কি একটাই টার্গেট ছিল যে মায়ের পর্যন্ত পৌঁছানো, এবং পৌঁছেছে ও সৌভাগ্য করে। তো কথা হলো এই নেগেটিভ এনার্জি এত মাত্রায় বেড়ে গেছে, যার কারণে এটা হয়। আর এই বাসাটা একদিনে বাঁধে না, সবার অ্যালার্ট থাকতে হবে, অন্তত বাস্তুটা যেন পরিষ্কার রাখা হয়, একদম নিট অ্যান্ড ক্লিন। আর প্রতিদিন একটুখানি কর্পূর জ্বালান যারা পুজো পাঠের মধ্যে আছেন, আর জপ টপ গুলো অ্যাকচুয়ালি প্রাণ জপ করার চেষ্টা করবেন। আর একটা প্রশ্ন, ধরুন আমরা রাস্তাতে ঘোরাফেরা করছি সব সময়, তো আমাদের রাস্তাতে ঘোরাফেরার ফলেও কি আমাদের সাথে সাথে নেগেটিভ এনার্জি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে? 100%, 100%। আচ্ছা, সবসময় পা হাত পা ধুয়ে বেডরুমে হোক বাড়িতে, সবসময় উচিত পা হাত পা ধুয়ে বাড়িতে প্রবেশ করা। কারণ আপনি কোথায় গেছেন না গেছেন আপনার কাছেই তো হিসাব নেই, বা আমার কাছেই তো হিসাব নেই, আর হিসাব করে চলাও যাবে না। আপনি আমার বাড়িতে এসছেন, অত হিসাব করলে আপনারা চলা যাবে। এবারে দেখা গেল কোনো কবরস্থানের পাশ দিয়ে এসছেন, বা কোনো শ্মশানের কাছ দিয়ে এসছেন, বা দেখা গেল কোনো একটা অশুভ জায়গার মধ্যে থেকে এসছেন, বা কিছুতে একটা পা পড়ে গেছে, আপনার কিছু করানো নেই, সেই জায়গাটা, এই জায়গা থেকে বাঁচার কি উপায় আছে? হাত পা ধুয়ে ঢুকতে হবে, পরিষ্কার করে ঢুকতে হবে, আর এইগুলো মেনটেন করতে হবে যে পা হাত পা ধুয়ে আমি বাড়িতে প্রবেশ করবো। কারণ বাড়িটা একটা মন্দির। আচ্ছা, আমরা মন্দিরে প্রবেশ করি কিভাবে? খুব ডিসিপ্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, এবং মন্দিরটাকে যেদিনকে ভাবা যাবে এটা মন্দির, তবেই সেই মন্দিরের বা সেই বাস্তুর যে বাস্তু দেবতা আছেন তিনি প্রসন্ন হন। একদম। এবং প্রত্যেকটা বাস্তুর মেইন দরজাতে কিছু না কিছু যন্ত্রম হোক বা অনেক জিনিস আছে, সেগুলো মেনটেন করা উচিত। আজকে অ্যাকচুয়ালি এই সায়েন্স, এটাও সায়েন্স, আমাদের মনীষীরাও তো বৈজ্ঞানিক, বলছেন বৈজ্ঞানিক, আরে তারা তো ডিসকভার করেছে। কি ডিসকভার করেছে? নিজেকে ডিসকভার করেছে। তিনিও মানুষ ছিলেন, তিনি তপস্যা করে নিজেকে শিবত্ব লাভ করেছেন, অর্থাৎ তিনি ছিলেন রাম, হরি হয়ে গেলেন শিব, শিবত্ব লাভ করেছেন। সাধারণ মানুষ থেকে তিনি শিবত্ব লাভ করেছেন। হ্যাঁ, তো তিনি নিজেকে ডিসকভার করেছেন, তাই জন্য তিনি বিজ্ঞান। তা বিজ্ঞান যোগ গীতায় আছে, তাই জন্য অ্যাকচুয়ালি এটা একটা ভীষণ এক বিজ্ঞান। কারণ আমাদের এই এনার্জির ভিতরে এক ভাইব্রেশন রয়েছে, লোয়ার ভাইব্রেশন, মিডিয়াম ভাইব্রেশন, হায়ার ভাইব্রেশন। এই হায়ার ভাইব্রেশনের অ্যাকচুয়ালি এই কায়দা কানুন তারাই জানেন যারা এই জগৎটার মধ্যে আছে। কারণ তন্ত্র মন্ত্র একটা ভাইব্রেশন, একটা রিল, বুঝতে পেরেছেন? একটা শব্দ মা ভগবতী, শব্দ কর্মময় মা ভগবতী, এই শব্দকে সিদ্ধ করে একটা যন্ত্র বা মন্ত্র বা কবস্থাপিসের মধ্যে প্রবেশ করানো হয়। ইনি গিয়ে তারপরে কাজ করেন, যেটাকে মুসলিমদের ভাষায় বলে জিন, আমাদের ভাষায় বলে অ্যাঞ্জেল, হ্যাঁ, বা দেবদূত। আচ্ছা, তো এটাই হলো, এটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকের শোনা গেল এতটুকু কথা। তো আজকের পডকাস্ট এখানেই এন্ড করছি, কারণ অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এত দীর্ঘ আপনারা দেখবেনও না। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার আপনার পাশের আরেকজনকে বাঁচাতে পারে, এইটা সবসময় মাথায় রাখবেন। আর হ্যাঁ, যদি মনে হয় আমাদের পেজটা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন,
কারণ এই চ্যানেলে কিন্তু এর পর থেকে আরো নতুন নতুন পডকাস্ট এরকম টাইপেরই আসতে থাকবে। আর চ্যানেলটা যাতে হারিয়ে না যায় তার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিন ভিডিওটা, কারণ দেখুন আপনার বন্ধু কিন্তু এই প্রবলেমটা নিয়ে ভুগছে, উনি এই মানুষটাকে চেনেন না। চিনতে গেলে জানতে গেলে শেয়ার করতে হবে। তো আজ চলি, পরে আবার দেখা হয় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার।